ফটোসিনথেসিস বাংলায় আমরা বলছি সালোক সংশ্লেষ। ফটো মিন্স আলোক এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। আলোকের সাহায্যে খাদ্যবস্তুর সংশ্লেষই হচ্ছে ফটোসিনথেসিস। বিজ্ঞানী বার্নেস 1898 সালে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ শব্দটা প্রথম ব্যবহার করেন। গ্রিক শব্দ ফোটোস অর্থাৎ আলো আর সিনথেসিস হচ্ছে সংশ্লেষ। ডেফিনেশন, সংজ্ঞাতে আমরা কি বলতে পারি? যদি ডেফিনেশন আমরা বলতে পারি যে পদ্ধতিতে, এখানে একটা কথা আছে, পদ্ধতিটা উদ্ভিদের যে পদ্ধতিতে সালোকসংশ্লেষ হবে সে তার সিংহভাগই হচ্ছে বিপাক প্রক্রিয়া আর আংশিক ভাগ হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ তার পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইড পাতার মেসোফিল কোষে আনে এবং সেখানে ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের সহায়তায় ফোটন কণা নিয়ে এই জল এবং কার্বন ডাইঅক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 6 কার্বনযুক্ত গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষ করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ জল এবং অন্ধকোষদ্বয় উৎপন্ন জল পত্রতন্ত্র দিয়ে বেরিয়ে যায় এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন পত্রতন্ত্র দিয়ে বেরিয়ে যায়। একে আমরা সালোকসংশ্লেষ বলি। এই যে পরিবেশ বলতে আমরা বুঝতে পারছি যে পরিবেশ বলতে বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন পরিবেশে থাকে। যেমন জলজ উদ্ভিদের পরিবেশটা হচ্ছে তার জলজ পরিবেশ। সেখান থেকে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, বিশেষ করে কার্বনিক অ্যাসিড বাইকার্বন হিসাবে, এটা আমরা পরে পড়ব, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং জল তো সারা শরীর থেকে ব্যাপন প্রক্রিয়া শোষিত হয়। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কী হয় না, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে মাটির কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার, সেটা ইম্বাইবিশন থেকে পরবর্তী অন্তঃবিষরণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যে বিজ্ঞানের মত তার মাধ্যমে পাতার মেসোফিল কোষে আসে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পত্রতন্ত্র দ্বারা সেই মেসোফিল কোষে আসে। তার পরিবেশ বলতে এখানে বায়ুমণ্ডল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এবং জল হচ্ছে আসছে মাটির কৈশিক জল। আর পরাশ্রয়ী উদ্ভিদ বা যারা বাতাসের সংস্পর্শে থাকে সেখানে আমরা দেখতে পাই, যেমন হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে সেখানে দেখব বায়ুমণ্ডলের জলীয় বাষ্প সে শোষণ করছে এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে। অর্থাৎ পরিবেশের ভিন্নতার উপরে সালোকসংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল তারা বিভিন্ন পরিবেশ থেকে গ্রহণ করছে। নেক্সট যেটা আইটেম আমাদের, সেটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন। বলা হচ্ছে সালোকসংশ্লেষ একটি স্বভোজী পুষ্টি পদ্ধতি, ফটোসিনথেসিস অ্যাজ এ মিনস অফ অটোট্রফিক নিউট্রিশন। তো ঘটনা তো সত্যি যে অটোট্রফিক মানে যে পদ্ধতিতে পরিবেশ থেকে বিভিন্ন উপাদান, মৌলিক বা যৌগিক উপাদান সংগ্রহ করে যখন উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে সংশ্লেষ করছে, সেটাই স্বভোজী। এই স্বভোজী উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য করতে পারে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি তার ভিন্নতা হতে, সূর্যালোক নিতেও পারে ব্যাকটেরিয়া ক্লোরোফিলের মাধ্যমে, অথবা কেমোসিনথেসিসের জায়গায় সে কি করে না জৈব শক্তি উৎপন্ন করে অজৈব পদার্থের জারণ ঘটিয়ে এবং তারপর কার্বন অ্যাসিমিলেশনের মাধ্যমে খাদ্য তৈরি করে। তো এগুলো হচ্ছে স্বভোজী পুষ্টি। তো এই পুষ্টি পদ্ধতি আবার যে স্বভোজী পুষ্টি, এটা আবার দুরকম, অটোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক নিউট্রিশনটা কি না, যে পদ্ধতিতে মূলত নিউট্রিশন হচ্ছে যে পদ্ধতিতে আলোকের সাহায্যে খাদ্য তৈরি হয়। আর
কেমোটোট্রপিক কি না, ক্লোরোফিল যেমন ব্যাকটেরিয়া তারা সূর্যালোকের সাহায্য ছাড়াই কিছু অজৈব পদার্থের জারণ ঘটিয়ে উদ্ভূত শক্তি সংগ্রহ করে, পরে সেটা খাদ্যের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এদের বলা হয় ক্যামো অটোট্রপিক, যেমন হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, বিজিয়াটোয়া, এগুলো প্রভৃতি ব্যাকটেরিয়ার মধ্যে এরকম দেখতে পাই আমরা। নেক্সট আমাদের আইটেম রয়েছে হিস্ট্রি অফ ডিসকভারি। আবিষ্কারের ইতিহাসটা কি বলছে? আবিষ্কারের ইতিহাস অনেক বিজ্ঞানী অনেক সময় ধরে বিভিন্নভাবে সালোকসংশ্লেষের প্রক্রিয়া সাহায্য করে গেছেন আমাদের জানার জন্য। তার মধ্যে জোসেফ প্রিস্টলে 1774 খ্রিস্টাব্দে অক্সিজেন আবিষ্কার করেন, আর তিনি প্রমাণ করেন উদ্ভিদ অক্সিজেন তৈরিতে সক্ষম। নেক্সট হচ্ছে ব্ল্যাকম্যান 1905 সালে তিনি বলেছেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার দুটো পর্যায়ে ঘটে, একটা হচ্ছে আলোক বিক্রিয়া আর একটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া। রবিনেল 1940 সালে তিনি কি বললেন না, তিনি প্রমাণও করলেন যে ক্লোরোপ্লাস্টে যে অন্তর্নিহিত যে ক্লোরোপ্লাস্ট আছে তা আলোক এবং ইলেকট্রন গ্রহীতার উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ছাড়াই অক্সিজেন গ্যাস নির্গত হয়। তাহলে উনি পরোক্ষভাবে বললেন জলের থেকে অক্সিজেন গ্যাস নির্গত হয়। তারপর বেনসেন অ্যান্ড কেলভিন, মূলত কেলভিন 1954 খ্রিস্টাব্দে তেজস্ক্রিয় C14 কার্বন উনি ব্যবহার করলেন। কার্বন ডাইঅক্সাইডের যে কার্বনটা নিলেন সেটা হচ্ছে তেজস্ক্রিয়, তা হচ্ছে C14 তিনি ব্যবহার করলেন, এবং তিনি যে চক্রটি কেলভিন চক্রটি আবিষ্কার করেন এবং প্রমাণ করলেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA, এর জন্য তিনি 1960 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। আর ইমার্শন 1957 সালে উনি কি বললেন? উনি বললেন সবুজ উদ্ভিদ কোষে দুরকম রঞ্জকতন্ত্র আছে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। এরপরে বিজ্ঞানী হিল এবং বেন্ডাল 1960 খ্রিস্টাব্দে বললেন ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর সমন্বয়ে জেড স্কিম মাধ্যমে প্রক্রিয়াটা ঘটে, তার প্রস্তাব তারা করেন। কে না, হিল এবং বেন্ডাল 1960 খ্রিস্টাব্দে। এটিপি সংশ্লেষের যে কেমোঅসমোটিক মতবাদটা কিন্তু প্রস্তাব করেন পিটার মিচেল 1961 খ্রিস্টাব্দে। আর হ্যাচ অ্যান্ড স্ল্যাচ 1965 সালে ওনারা আবিষ্কার করেন C4 পাথওয়ে, এবং বলেন যে ঘাসজাতীয় উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ এই বিকল্প পদ্ধতি C4 পাথওয়ের মাধ্যমেই ঘটে। নেক্সট ডিকার ও টাইও বিজ্ঞানী দ্বয় C2 পাথওয়ে ওনারা আবিষ্কার করেন 1959 খ্রিস্টাব্দে। আর মোয়েস এবং তার সহকর্মীগণ 1957 খ্রিস্টাব্দে ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম CAM এটা ওনারা প্রস্তাব করেন এবং আবিষ্কার করেন। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাস ফটোসিনথেসিসের। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজম। কি জীব সালোকসংশ্লেষ করতে পারে? সমস্ত সবুজ অংশে যুক্ত যে ক্লোরোফিল আছে আর কি, সবুজ অংশের যে উদ্ভিদ আছে তারা প্রত্যেকেই করতে পারে। যেমন কিছু মূলেও, উদ্ভিদের মূল যেমন গুলঞ্চের মূলে, আত্মিকরণ মূলে হয়, তারপরে অর্কিডের বায়ুবায়ু মূলে হয়, ইভেন পটলের মূলেও হয়। আবার কাণ্ড, যেমন ফণিমনসার কাণ্ড, কচি কাণ্ড, লাউ কুমড়ো, মানে কাণ্ড যেখানে আছে সবুজ রঙ আছে তা সেখানেই হয়। কিছু প্রাণী কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে, যেমন ইউগ্লিনা করতে পারে, ক্রাইসোমিয়া করতে পারে, এদের ক্লোরোপ্লাস্ট আছে বলে এরা করতে পারে। আবার কিছু উদ্ভিদ হওয়া সত্ত্বেও এরা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে না। কারা না, যেমন আমরা জানি হচ্ছে ছত্রাক, পূর্ণ পরজীবী বা পূর্ণমিতিজীবী, এরা কিন্তু যেমন হচ্ছে বেনেবৌ, আলোকলতা, স্বর্ণলতা, এরা করতে পারে না কিন্তু।
তো এই অর্গানিজমগুলোতে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ হয়। নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন। কার্বন অ্যাসিমিলেশন কি ব্যাপারটা আমাদের একটু বোঝার দরকার আছে। কার্বন অ্যাসিমিলেশন ব্যাপারটা কি আসলে হচ্ছে যে এখানে কিন্তু আলোকের প্রয়োজনটার কথা আমরা বলবো না, মানে আলোক নিরপেক্ষ পদ্ধতিতে কি করছে না, সজীব কোষে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কোষস্থ জৈব যৌগে অঙ্গীভূত হচ্ছে এবং এতে কোনো প্রকার শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে না। কি বললাম, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কোষস্থ যৌগে অঙ্গীভূত হবে, তার ফলে কোনো প্রকার শক্তি উৎপন্ন হবে না, একেই বলবো আমরা অঙ্গার আত্তীকরণ। তাহলে সালোক সংশ্লেষকে কেন অঙ্গার আত্তীকরণ বলবো না, সালোকসংশ্লেষ প্রক্রিয়াও কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডে কার্বন কোষস্থ কোষে অঙ্গীভূত হয়। তাই জীবকোষে অঙ্গারাত্মীকরণ কিন্তু প্রধানত দুভাবে ঘটে, এটা মানতে হবে, দুভাবে ঘটে। আমরা যেটা এতক্ষণ জেনেছি ফটোসিনথেসিস, এটার বলার অপেক্ষা রাখে না, অঙ্গারাত্মীকরণ ঘটে। কেমোসিনথেসিস, রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে, যেমন রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা তো করেই। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষ আমরা দুটোর মধ্যে একটু আলাদাভাবে বুঝে নিই। সালোক সংশ্লেষ আর রাসায়নিক সংশ্লেষ। আমি প্রথমে সালোক সংশ্লেষ বলছি যে কী কী ক্রাইটেরিয়া বা কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। এতে আলোক এবং ক্লোরোফিলের প্রয়োজন আছে, উপস্থিতি দরকার আছে, সূর্যালোকের উপস্থিতি দরকার আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক এবং অন্ধকার দশা বিভক্ত। আবার এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া উন্নত আর অনুন্নত উদ্ভিদ দিয়ে ঘটে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্তভাবে অক্সিজেন গ্যাস নির্গত হয়। কিন্তু রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিসে কি হয়, এখানে ক্লোরোফিলের আলোকেরও প্রয়োজন হয় না, মানে আলোক নিরপেক্ষ, ক্লোরোফিল নিরপেক্ষ, ক্লোরোফিলের প্রয়োজন হয় না। এখানে যে শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে অজৈব পদার্থের জারণ ঘটিয়ে সেখান থেকে শক্তিটা আসে। এখানে কিন্তু আলোক অন্ধকার দশার কোনো বিভাগ নেই, এখানে আলোকের প্রয়োজন হয় না, আর অন্ধকার আলোক দশা কিসের প্রয়োজন। আর এটা কিন্তু শুধুমাত্র অনুন্নত, বিশেষ করে ব্যাকটেরিয়ার দিয়েই এটা ঘটে। সালোক সংশ্লেষ যেমন সব উদ্ভিদেই ঘটে, অনুন্নত উন্নত সবার কাছেই ঘটে, কিন্তু রাসায়নিক সংশ্লেষ ব্যাকটেরিয়ার দেহেই ঘটবে। আর এখানে তো অক্সিজেন উৎপন্ন হবে না, ফটোলাইসিস হয় না, অতএব অক্সিজেন উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার নেই। আরেকটা জিনিস আমরা বুঝে নিই, সালোক সংশ্লেষ অঙ্গারাত্মীকরণ। সালোক সংশ্লেষ কী ব্যাপারটা আমরা জেনে গেছি, সেখানে আর বিশেষ করে না, কিন্তু অঙ্গারাত্মীকরণের ব্যাপারটা সালোক সংশ্লেষের সঙ্গে যদি আলাদা করতে চাই তাহলে আমরা কী বলবো, যে অঙ্গারাত্মীকরণ কিন্তু আলোক নিরপেক্ষ দরকার, আলোক নিরপেক্ষ প্রক্রিয়া, এখানে ক্লোরোফিলের কোনো প্রয়োজন নেই। তবে এটা কিন্তু শক্তিগ্রাহী প্রক্রিয়া, তার মানে অঙ্গার আত্মীকরণে শক্তি গ্রহণ করতে হয়, শক্তি নিতে হয়, মানে এটিপির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক সেটা নিতে হবে। এখানে কিন্তু অক্সিজেন উৎপন্ন হবে না, আর হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রমায় অঙ্গার আত্মীকরণ হবে যদি সালোক সংশ্লেষের ক্ষেত্রে হয়। আর এখানে প্রথম পর্যায়ে যে বস্তু হয় সেটা হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, দ্বিতীয় পর্যায়ে কিন্তু হবে গ্লুকোজ, তাও আবার কেলভিন চক্রের বাইরে গিয়ে। এই হচ্ছে মোটামুটি কার্বন অ্যাসিমিলেশন। তা কার্বন অ্যাসিমিলেশনের যেটা আমরা জানলাম, তো এর পরের যে আমাদের আইটেম সেটা হচ্ছে সাইট অফ ফটোসিনথেসিস। কোথায় ঘটে, কোথায় সালোক সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষ কোথায় সম্পন্ন হয়। আমরা আগেই বললাম সালোক সংশ্লেষ সমস্ত উদ্ভিদ যেখানে সবুজ অংশ ক্লোরোফিল থাকবে সেখানেই হবে, মূল কাণ্ড পাতা সব জায়গায় হতে পারে, সেখানে যদি ক্লোরোফিল থাকে সেখানেই হতে পারে, আমরা উদাহরণগুলো আগে পেয়েছি। তারপর এছাড়া কিছু ক্লোরোফিলযুক্ত প্রাণী আছে সেখানে হয়, যেমন ব্যাকটেরিয়া কিছু ক্লোরোফিলযুক্ত আছে, যেমন হচ্ছে রোডোসিডোমোনাস, রোডোস্পাইরিলাম, এগুলোর মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি না, ফটোসিনথেটিক অর্গানেলি। এই যে সালোক সংশ্লেষটা ঘটবে, কোন অঙ্গাণু এর জন্য দায়ী? দেখা গেছে 4 প্রকারের অঙ্গাণু এর জন্য দায়ী। যেমন থাইলাকয়েড শুধুমাত্র কাজ করে কোথায় না, ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবালে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু এখানে লম্বা থলির মতন থাইলাকয়েড থাকে, তার মধ্যে রঞ্জক পদার্থ থাকে, সেইখানে সালোক সংশ্লেষ হয়। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লোরোফিল কি হয় না, ব্যাকটেরিয়ার ক্লোরোফিলে যেমন ক্লোরোবিয়াম ভেসিকেল আর হচ্ছে
যেমন ক্লোরোজোমে সালোকসংশ্লেষ হয়, কারণ এখানে ব্যাকটেরিয়া ক্লোরোফিলগুলো থাকে। আর হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোরে হয় হচ্ছে কি রোডোফাইসি, ফিওফাইসিতে থাইলাকয়েড থাকে, কিন্তু এই থাইলাকয়েডগুলো কী হচ্ছে না সমান্তরালভাবে অবস্থান করে। বিশেষভাবে মনে রাখতে হবে ক্রোমাটোফোরে কিন্তু কখনোই গ্রানা থাকে না। কি থাকে না? ক্রোমাটোফোরে গ্রানা থাকে না, এটা কিন্তু মনে রাখার বিষয়, ক্রোমাটোফোরে গ্রানা থাকে না। নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ঘটনাটা কি আমরা একটু পরের এতে যাই। ক্লোরোপ্লাস্ট হচ্ছে উন্নত অনুন্নত কিছুটা, তবে উন্নত উদ্ভিদের দেহ পাই। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা একক পর্দা, মানে আমরা একক পর্দা বুঝি হচ্ছে রবার্টসনের সেই পিএলপি মডেলের একক পর্দা। সেই দুটো একক পর্দা দ্বারা ঘেরা, বাইরে হচ্ছে আউটার মেমব্রেন আর হচ্ছে ইনার মেমব্রেন, মাঝখানে যে স্পেস থাকে তাকে বলা ইন্টারপ্লাস্টিডিয়াল স্পেস, এবং এর মধ্যে যে কলয়েডিয়াল তরল থাকে তাকে বলা হয় স্ট্রমা। তাকে কি বলা হয়? স্ট্রমা বলা হয়। এবং এই স্ট্রমার মধ্যে গ্রানামগুলো অবস্থান করে। কতগুলো থাইলাকয়েড মিলে গ্রানাম হয় এবং কতগুলো গ্রানাম মিলে একটা গ্রানা হয়। দেখা গেছে স্ট্রমাতে ধাত্রের মধ্যে মোটামুটি স্থানে কি 10 থেকে 100টা একক পর্দাবেষ্টিত চ্যাপ্টার থলির মতো থাইলাকয়েড থাকে। তার মানে থাইলাকয়েডগুলো 10 থেকে 100টা থাইলাকয়েড পরপর সাজিয়ে থাকে, যে তৈরি হচ্ছে গ্রানাম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে। আবার এইরকম এই তোমার প্রতিটা ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টার মতন গ্রানা থাকে। থাইলাকয়েডের অন্তঃপর্দা, এই যে থাইলাকয়েড কিন্তু একক পর্দা, ক্লোরোপ্লাস্ট হচ্ছে দ্বি-একক পর্দা, কিন্তু মনে রাখতে হবে থাইলাকয়েডগুলো হচ্ছে একক পর্দা। এই একক পর্দার গায়েই কিন্তু ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, বিভিন্ন রঞ্জক পদার্থ, ইলেকট্রন বাহক এখানে কিন্তু অবস্থান করে। এইখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে থাইলাকয়েডের একটা অংশ হচ্ছে গ্রানা থাইলাকয়েড, আর একটা হচ্ছে স্ট্রোমা থাইলাকয়েড, মানে স্ট্রোমা ল্যামেলির সঙ্গে যুক্ত। এইগুলো কিন্তু স্ট্যাকড, মানে থাক হয়ে পরপর আছে। নেক্সট যদি চিত্রটা আমরা দেখি, সেইখানে আমরা দেখতে পাবো যে এই সালোক সংশ্লেষে সাহায্যকারী যে বিভিন্ন যে ক্লোরোফিল থেকে বিভিন্ন যে তোমার মানে অংশগুলো সাহায্য করে, সেগুলো কীরকম, এই চিত্রটা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে। কীরকমভাবে না, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী যে আমাদের বোঝাটা অনেক সোজা হয়ে যাবে। বলছে ফটোসিস্টেম 1 and photosystem 2 are specially separated to prevent accurate transfer and loss of proton, that is hydrogen ion gradient. দুটো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 পরিষ্কার দুটো সিস্টেম পৃথক অবস্থায় একটু দূরে থাকে। কোথায় থাকে না? ফটোসিস্টেম 1 কোথায় থাকছে? ফটোসিস্টেম 1 আনস্টক, যেখানে থাক নেই, স্ট্রমা ল্যামেলিতে থাকছে। আর ফটোসিস্টেম 2 ক্লোজলি প্যাকড গ্রানা, মানে হচ্ছে যেখানে গ্রানাগুলো পরপর এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রানাগুলো পরপর এই যে ট্যাক্ট হয়ে আছে, থাকের মতন আছে, এখানে কিন্তু পরস্পর থাকে। সেই জন্যই বলা হয় ফটোসিস্টেম 2 থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে থাকে। থাইলাকয়েড পর্দা দেখো, তুমি লক্ষ্য করো, থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে থাকছে। আর ফটোসিস্টেম 1 থাইলাকয়েড পর্দার বাইরের দিকে থাকছে। ফটোসিস্টেম 1 থাইলাকয়েড পর্দার বাইরের দিকে থাকছে, এই যে থাইলাকয়েড পর্দার বাইরের দিকে থাকছে। আর ফটোসিস্টেম 2 কোথায় থাকছে না? থাইলাকয়েড পর্দার ভেতরের দিকে। এটা কিন্তু বোঝার দরকার। আর ফটোসিস্টেম 1 এর পাশে থাকছে হচ্ছে এটিপি সিনথেজ ফটোসিস্টেম 1 এর পাশে থাকছে। আর সাইটোক্রোম B6F কমপ্লেক্স বা অন্যান্য যে ইলেকট্রন বাহকগুলো, সেগুলো মোটামুটি সব জায়গায় ছড়িয়ে থাকে। তবে বেশি পরিমাণ থাকছে হচ্ছে কোথায় না, যে স্ট্যাকড মেমব্রেন, গ্রানার যে স্ট্যাক মেমব্রেন তার মধ্যেই থাকছে কিন্তু। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াগুলি ঘটে, এটা আমরা জানি।
আর গ্রানা থাইলাকয়েড পর্দার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র পর্দাবিষ্ট গ্রানার মতো অংশ মানে দানার মতো অংশ থাকে, তাকে কোয়ান্টোজোম বলে। তাহলে কি না, থাইলাকয়েড পর্দার ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো অংশ তাকে কোয়ান্টোজোম বলে। আর এরকম 250টা মানে প্রতিটা কোয়ান্টোজোম 250 মনে রাখবে, 250টা ক্লোরোফিল অণু, 250টি ক্লোরোফিল অণু নিয়ে কিন্তু একটি কোয়ান্টোজোম তৈরি হয়। এছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ থাকে থাইলাকয়েডের মধ্যে, উৎসেচক থাকে, একাধিক ইলেকট্রন বাহক থাকে, যা কিনা সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটাতে পারে। আর এর জন্য বিজ্ঞানী পার্ক এবং তার সহকর্মীবৃন্দ মানে তার সঙ্গে যারা কাজ করতেন, পার্ক 1953 সালে এই জন্য কোয়ান্টোজোমকে বলেছেন সালোক সংশ্লেষীয় একক। কি বলেছেন? কোয়ান্টোজোমকে সালোক সংশ্লেষীয় একক বা ফটো সিনথেটিক ইউনিট, মাথায় রাখতে হবে। কি বলেছেন? পিএসইউ। যেহেতু কোয়ান্টোজোমের মধ্যে অনেক অংশ ক্লোরোফিল এবং অন্যান্য উৎসেচক একাধিক ইলেকট্রন বাহক থাকে, সেই জন্য একে বলা হচ্ছে পিএসইউ। এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে, এটা আমাদের মনেও রাখতে হবে। তার কারণ হচ্ছে এই অংশগুলো পরবর্তীতে আমাদের আসতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমরা একটু জেনে নিই, যেটা হচ্ছে সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থগুলো কী কী। মূলত সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ হচ্ছে 3 রকম: ক্লোরোফিলস, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস। এর যে ভাগগুলো আমরা পরে পড়ব। আর সালোক সংশ্লেষের একক কি না কোয়ান্টোজোম, সালোক সংশ্লেষের একক কি না কোয়ান্টোজোম। আর সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কি আমরা পড়ে এসেছি, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমাটোফোর যেমন লোহিত শৈবালে থাকে, থাইলাকয়েড যেমন নীলাভ সবুজ শৈবালে থাকে। তাহলে অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমাটোফোর, থাইলাকয়েড, ব্যাকটেরিওক্লোরোফিল। যদি ব্যাকটেরিয়াটাকে ধরি, কোথায় হয় না পাতার মেসোফিল কলা হয় মূলত। এই ইয়েগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এই যে আমরা দেখি এখানে একটু লক্ষ্য করো, এখানে ফটোসিস্টেম 2, এই ফটোসিস্টেম 2গুলো দেখো ভেতরে আছে, থাইলাকয়েডের ভেতরের দিকে, এবং এরা এখানে পরিষ্কার বলে ইনসাইড দ্য গ্রানা। আর ফটোসিস্টেম 1 এগুলো আছে বাইরের দিকে, এই জন্য বলা হচ্ছে ফেসিং স্ট্রোমা, বাইরের দিকে এরা ফেস করে আছে। সেই জন্য এটা একটু মাথায় রাখার প্রয়োজন আছে। কেন? কারণ হচ্ছে যে ভেতরের দিকে থাকার প্রয়োজনীয়তাটা কি ফটোসিস্টেম 2 এর, আর বাইরে দিকে থাকার প্রয়োজনীয়তা কি ফটোসিস্টেম 1 এর। এটা আমরা পরে আলোচনা করব, তখন আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। নেক্সট হচ্ছে কি, সালোক সংশ্লেষ হয়তো পাতার একটু অংশটা পড়ি। এখানে আমরা যে পাতার যে একটা প্রস্থচ্ছেদ নিয়েছি, এই পাতার প্রস্থচ্ছেদটা মূলত আমরা ডাইকটিলিডন বা দ্বিবীজপত্রী একটি পাতার প্রস্থচ্ছেদ নিয়েছি। একই রকম একবীজপত্রী, শুধু পার্থক্যটা কোথায় সেটা আমি পরে বলছি, যে বাইরে কিউটিকল থাকে এবং পরে আমরা দেখব। আমি যে পার্থক্যটা একটু বলি, এখানে প্যালিসেড প্যারেনকাইমা থাকছে দ্বিবীজপত্রী পাতা, এবং স্পঞ্জি প্যারেনকাইমা থাকছে, এবং ওপরে আপার এপিডার্মিস থাকছে, নিচে লোয়ার এপিডার্মিস থাকছে। এই যে আপার এপিডার্মিস থাকছে, আর এখানে লোয়ার এপিডার্মিস থাকছে মানে নিম্নে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার্বন ফিক্সেশনের জন্য যে আরওবিপির সঙ্গে যে কার্বন ফিক্সেশন হয়, তার একটা এনজাইমের প্রয়োজন হয়, যেটা হচ্ছে রুবিস্কো, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই যে এনজাইম, এটা কিন্তু থাকে হচ্ছে মেসোফিল কলায়, প্যালিসিডে। কিন্তু কখনোই যে আমরা এই যে দেখতে পাচ্ছি বান্ডিল শীথ কি না, নালিকা বান্ডিলের বাইরের দিকে অবস্থানরত কোষীয়, সেখানে কিন্তু রুবিস্কো থাকে না, যার জন্য কার্বন ফিক্সেশনও হয় না। তো এই অংশগুলো আমরা পাবো। আরেকটা কি না, দ্বিবীজপত্রী আর একবীজপত্রী পাতার মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে যে পাতার উভয়থাকি পত্রদণ্ড থাকে হচ্ছে একবীজপত্রীর, এবং স্পঞ্জি প্যারেনকাইমা পুরোটাই থাকে। এখানে প্যালিসেড স্পঞ্জি থাকে,
এছাড়া অন্যান্য পার্থক্য জালিকার শিরবিন্যাস আছে, অনেক পার্থক্য, যখন পাতা পড়বো কলা পড়বো তখন আমরা এটা জানবো। এখানে পাতার একটা স্ট্রাকচার দেখছি, এই যে প্যালেসের দ্বিবীজপত্রী মূলত। দেখো এখানে কিভাবে হচ্ছে পাতার অংশগুলো আমি পরপর দেখাচ্ছি। এটা হচ্ছে প্যালিসেড লেয়ার, নেক্সট হচ্ছে স্পঞ্জি লেয়ার, এপিডার্মিস ওপরের এবং নিচের, কিউটিকল তার বাইরে, স্টোমাটা বা পত্ররন্ধ্র, গার্ড সেল বা রক্ষীকোষ, জাইলেম যেটা ওয়াটার সাপ্লাই দেয়, আর ফ্লেম যেটা খাদ্য বিশেষ করে সুগার সাপ্লাই করে সারা দেহে। এই দুটো মিলে তৈরি হয় ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল বা ভেইন, যাই বলো না কেন। নেক্সট আমরা দেখব যে ফটোসিনথেসিসের সময় ইন অ্যান্ড আউট মলিকুল, মানে কী কী মলিকুলস ভেতরে প্রবেশ করে আর কী কী বেরিয়ে আসে। একটা নাট সেলে আমরা দেখি, স্টোমাটা, গার্ড সেল, কার্বন ডাইঅক্সাইড ইন করবে, ভেতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, প্রবেশ করলো, অক্সিজেন বেরিয়ে আসবে, জল বেরিয়ে আসবে। তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে গেল, তাই না? এটা জাইলেম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সালোক সংশ্লেষীয় রঞ্জক বা ফটোসিনথেটিক পিগমেন্ট। দেখো এইগুলো কিন্তু ভালোভাবে আমরা মনে রাখবো, কয়েকটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, কিছু করার নেই, কষ্ট হলেও আমাদের এটা মনে রাখতেই হবে। তার প্রধান কারণ হচ্ছে যে পরীক্ষায় তো পড়বে, সেখানে তো আমাদের পড়তে হবে। মূলত সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ প্রধানত 3 প্রকার। কী কী না? ক্লোরোফিলস, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিনস। এছাড়াও আছে, সেটা আমরা পরে আলোচনা করছি, এছাড়াও আছে। তো যেটা হচ্ছে ক্লোরোফিলস হচ্ছে প্রধানত 5 প্রকার: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। এদের গঠন, এদের সংকেতগুলো আমরা পরে পড়ছি। কি ক্লোরোফিলে কোথায় পাওয়া যায় না? ব্যাকটেরিয়া ছাড়া সমস্ত সালোক সংশ্লেষী উদ্ভিদে পাওয়া যায়, মলিকুলার ওয়েট 893। ক্লোরোফিল বি সমস্ত উন্নতশীল সালোক সংশ্লেষকারী উদ্ভিদে পাওয়া যায়, মলিকুলার ওয়েট 907। ক্লোরোফিল সি ডায়াটমস, এককোষী শৈবাল আর বাদামি শৈবালে দেখতে পাওয়া যায়, মলিকুলার ওয়েট 613। ক্লোরোফিল ডি লোহিত শৈবালে দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে মলিকুলার ওয়েট 895। ক্লোরোফিল ই জুস্পর অফ ভাউচেরিয়া অ্যান্ড ট্রাইবোনেমা। এই যে ভাউচেরিয়া আর ট্রাইবোনেমার জুস্পোর মানে চলরেণুতে কিন্তু ক্লোরোফিল, এটা মনে রাখতে হবে। কোথায় ক্লোরোফিল দেখতে পাওয়া যায় না? চলরেণু, ভাউচেরিয়া বা ভাউকেরিয়া যাই উচ্চারণ করো, তার চলরেণুতে দেখতে পাওয়া যায়। এবার এই মনে রাখার কতগুলো আমরা স্থূল সংকেত দেখো। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এই দুটো মনে রাখতেই হবে। কমন কি? কার্বন থাকে 55টা, এরও কার্বন 55টা। কি কি থাকে মৌল? আগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। এটা আমরা পরে ডিটেলসে বুঝবো, পরে যখন আমরা চিত্রটা দেখব। ক্লোরোফিল এ এবং বি সব এক, শুধু পার্থক্য কোথায়? হাইড্রোজেন 72 ক্লোরোফিল এতে, এখানে 70। কারণ মিথাইল গ্রুপ থাকে ক্লোরোফিল এতে আর ক্লোরোফিল বিতে থাকে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, যার জন্য এই পার্থক্যটা। অক্সিজেন ক্লোরোফিল এতে 5 আর ক্লোরোফিল বিতে 6। নেক্সট আমরা এই যে চিত্রটা এবার দেখি, এখানে আমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখলেই আমরা বুঝতে পারবো। খুব ভালো করে আমাদের এখানে স্মরণে আসতে হবে। মূলত যেটা হচ্ছে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সঞ্চিত রঞ্জক পদার্থ বা ক্লোরোফিল সালোক সংশ্লেষী রঞ্জক পদার্থের মধ্যে অন্যতম। তাহলে যত আছে মানে ক্লোরোফিল হচ্ছে অন্যতম। এই ক্লোরোফিল হচ্ছে কি এ বি সি ডি ই, ব্যাকটেরিয়া ক্লোরোফিল, ব্যাকটেরিওভিরিডিন, মোট 7 প্রকার। তাহলে মোট কত হলো? 7 প্রকার ক্লোরোফিল পাওয়া গেল, উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়। এবং এই ক্লোরোফিল এই কিন্তু হচ্ছে প্রধান সালোক সংশ্লেষী রঞ্জক পদার্থ। এই সমস্ত ক্লোরোফিলের মৌলিক গঠন প্রায় একই রকমের। এদের একটা পরফাইরিং রিং থাকে। কি থাকে না? পরফাইরিন একটা যৌগ থাকে।
এই যে এই অংশটা হেড। দেখো এটা মনে রাখাটা খুবই সহজ, আমি পরপর বলে যাচ্ছি। এই পরফাইরিন রিংটা যৌগটা তৈরি হচ্ছে 4টা পাইরল বলয়। এই 1 2 3 এবং 4, 1 2 1 2 3 4, এই 4টে হচ্ছে পাইরল বলয় বা পাইরল রিং। দেখো তৃতীয় পাইরল বলয়, এই যে তৃতীয় পাইরল বলয়টা, তৃতীয় পাইরল বলয়, এই তৃতীয় পাইরল বলয়ে সঙ্গে একটা পঞ্চম বলয় কিন্তু যুক্ত আছে। মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা পঞ্চম বলয় যুক্ত আছে। ক্লোরোফিল অণু কেন্দ্রস্থলে থাকছে কে না ম্যাগনেসিয়াম থাকছে। আর এই মানে এই ম্যাগনেসিয়ামটা 4টে পাইরল বলয়ের নাইট্রোজেনের সঙ্গে যুক্ত। এই 1 2 3 4 যে 4টে পাইরল বলয়ের যে নাইট্রোজেন আছে তার সঙ্গে যুক্ত থাকছে ম্যাগনেসিয়াম। এবং কিভাবে যুক্ত থাকছে না দুটো সমযোজী বা কোভ্যালেন্ট এবং দুটো দুটো সহযোজিত বা কোঅর্ডিনেট বন্ধনীর দ্বারা। সমযোজী বা কোভ্যালেন্ট আর দুটো হচ্ছে কোঅর্ডিনেট বন্ধনীর দ্বারা যুক্ত থাকছে। এটা মাথায় রাখতে হবে। বিভিন্ন ক্লোরোফিলে পাইরল বলয়ের সংলগ্ন শৃঙ্খল থাকে, যাকে বলা হচ্ছে ফাইটাল শৃঙ্খল থাকে। এই ক্লোরোফিল এ আর বি এর মধ্যে দ্বিতীয় পাইরল বলয়ের ব্যাপারটা একটু খুব সুন্দরভাবে ভাবতে হবে। ক্লোরোফিল এ আর বি এর সমস্ত কিছুই কিন্তু এক, শুধুমাত্র এই দ্বিতীয় পাইরল বলয়ের 3 কার্বনে 1 2 3 কার্বনে ক্লোরোফিল এর ক্ষেত্রে মিথাইল গ্রুপটা থাকছে। তাকিয়ে দেখো মিথাইল গ্রুপ থাকছে। আর এখানে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ থাকছে। এই পার্থক্যটা শুধু ক্লোরোফিল এ আর বি। আর ম্যাগনেসিয়াম যুক্ত পারফিউমিক অংশটি ক্লোরোফিলের মস্তক বলা হচ্ছে এটাকে। এটা কিন্তু হাইড্রোফিলিক নেচার বলা হচ্ছে। পারফিউমিক কি না লাইট অ্যাবজর্বিং হেড অফ মলিকুল, এইটাই কিন্তু সানলাইটটাকে অ্যাবজর্ব করছে। এই মস্তকের হাইড্রোফিলিক থাকে তো এই মস্তকের চতুর্থ পাইরল বলয়ের সঙ্গে, চতুর্থ পাইরলটা কোনটা এইটা, এই বলয়ের সঙ্গে একটা ফাইটাল রিং যুক্ত থাকছে, ফাইটাল পুচ্ছ টেইল অংশ যুক্ত থাকছে, যেখানে 20টা কার্বন এবং হাইড্রোজেন 39টা থাকছে। এটাকে বলা হয় হাইড্রোকার্বন টেল। এবং এটা হচ্ছে লিপোফিলিক নেচার, মানে লিপোফিলিক যুক্ত, মানে লিপিডে দ্রবণীয় অ্যালকোহল থাকে এই ফাইটাল পুচ্ছে। এবং এইখানে একটা জিনিস আমি এখানে এটা লিখেছি যে ফিওফাইটিন। হোয়াট ইজ ফিওফাইটিন? Pheophytin is one type of chlorophyll A where 2 hydrogen atoms are placed instead of magnesium. ম্যাগনেসিয়ামের পরিবর্তে দুটো হাইড্রোজেন থাকলেই সেটা হচ্ছে ফিওফাইটিন। ক্লিয়ার? ফিওফাইটিন বলা হচ্ছে, এটা মনে রাখতে হবে। ফিওফাইটিন কিন্তু ওয়ান টাইপ অফ ক্লোরোফিল এ, কিন্তু সেখানে হাইড্রোজেন থাকছে ম্যাগনেসিয়াম পরিবর্তে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আর সাকসিনিল কোয়ে, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড এবং সাকসিনিল কোয়ে, এই দুটো কিন্তু পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু ক্লোরোফিল তৈরি করে। কি কি যুক্ত হয়ে? গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে সাকসিনিল কোয়ে। নেক্সট আমরা একটু পার্থক্যটা, এটা আমরা বইতে পড়বো কি ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর পার্থক্য, একটা সংকেতের পার্থক্য। ক্লোরোফিল এ, আমরা ক্লোরোফিল এ এর কি দেখছি না হাইড্রোজেন 72, এর ক্ষেত্রে হাইড্রোজেন 70, অক্সিজেন 5, অক্সিজেন 6, মিথাইল বর্গ থাকছে হচ্ছে দ্বিতীয় পাইরল বলয়ে, আর এখানে দ্বিতীয় পাইরল অ্যালডিহাইড বর্গ থাকছে ক্লোরোফিল বিতে। আণবিক ওজন 893, আণবিক ওজন 907 সরি। আর এটা হচ্ছে বিশুদ্ধ ক্লোরোফিল এ কিন্তু নীলাভ সবুজ রং, আর বিশুদ্ধ ক্লোরোফিল বি হচ্ছে হালকা সবুজ, নীলাভ সবুজ হালকা সবুজ। আর কী রকম শোষণ করছে ক্লোরোফিল এ? 435 ন্যানোমিটার নীলচে বেগুনি থেকে 660 ন্যানোমিটার লাল আলোক তরঙ্গ, আর হচ্ছে 453 থেকে 600
42 ন্যানোমিটার আলোক তরঙ্গ। কিসে গোলে? দ্রাবক কি না পেট্রোলিয়াম ইথার আর হচ্ছে মিথাইল অ্যালকোহল। স্বাধীন ক্রিয়াশীল তো কি স্বাধীনভাবে সালোকসংশ্লেষ করতে পারে, কারোর হেল্প দরকার হয় না, কিন্তু বি ক্লোরোফিল এর প্রয়োজন হয়। একে বলা হয় সার্বজনীন রঞ্জক পদার্থ, কারণ সমস্ত উদ্ভিদই দেখা যায়, কিন্তু ক্লোরোফিল বি, সায়ানোফাইসি আর রোডোফাইসি শৈবালে দেখতে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে কি, আমরা এতক্ষণ বললাম ক্লোরোফিল, আর বাকি হলো কি ক্যারোটিনয়েডস। ফাইব্রোব্লাস্ট পরে আসি। ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েডস কাকে বলবো না, ক্যারোটিনয়েডস হচ্ছে কি উদ্ভিদের লাল, হলুদ, কমলা, বাদামি বিভিন্ন বর্ণের যে টার্পিনয়েড যৌগগুলো ফুল বা ফলের বর্ণ গঠন করে তা এবং সালোকসংশ্লেষে অতিরিক্ত রঞ্জক রূপে ক্রিয়া করে, তাদের টার্পিনয়েড বলে। এই ক্যারোটিন কিন্তু দু রকমের হয়। ক্যারোটিন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ক্যারোটিনয়েডস দু রকম, ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্যারোটিনের সংকেত কি না C40 H56, আর জ্যান্থোফিলের সংকেত কি না C40 H56 O2। এটা কেন হচ্ছে পরে বলছি। ক্যারোটিন হচ্ছে চার রকমের হয়, আলফা, বিটা, গামা, ডেল্টা। চার ধরনের ক্যারোটিন পাওয়া যায়। ক্যারোটিন কিন্তু নীলচে বেগুনি আলো, মনে রাখতে হবে, ক্যারোটিন হচ্ছে নীলচে বেগুনি আলো সর্বাধিক শোষণ করে, যাদের কম্পাঙ্ক হচ্ছে 449 থেকে 478 ন্যানোমিটার। 449 থেকে 478 ন্যানোমিটার। আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, ক্লোরোফিল উৎপাদন আলোক মানে ক্লোরোফিল উৎপাদন আলোর উপর নির্ভরশীল। এটা ঘটনা যে ক্লোরোফিল উৎপাদন আলোর উপর নির্ভরশীল, কিন্তু গাজর জাতীয়, গাজর কোথায়? মাটির তলা হয়। গাজর মৃৎগত কাণ্ড, সেই গাজরে ক্যারোটিনের উপস্থিতি প্রমাণ করে যে ক্যারোটিন সংশ্লেষে আলোর কিন্তু প্রয়োজন হয় না। ক্যারোটিন সংশ্লেষে আলোর প্রয়োজন হয় না। জ্যান্থোফিল কি? জ্যান্থোফিল হচ্ছে আমরা চলে আসি। জ্যান্থোফিল হচ্ছে কি না অক্সিজেনযুক্ত ক্যারোটিনকেই বলা হয় জ্যান্থোফিল। এই অক্সিজেনটা যুক্ত হয়েছে, ঠিক আছে। এগুলো কোথায় না পাওয়া যায়? বিভিন্ন জায়গায় পাওয়া যায়। টমেটো, ভুট্টা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। চার রকমের হয়, লিউটিন, লাইকোপিন, জিয়াজ্যান্থিন, ফিগোজ্যান্থিন, আরও 20 রকমের হয়। এদের মলিকুলার ওয়েটগুলো মনে রাখতে পারলে রাখবে। লিউটিন কি? লিউটিন এবং জ্যান্থোফিল সবুজ উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। লিউটিন পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে, এবং এই লিউটিন কি দিয়ে তৈরি হয় না আলফা ক্যারোটিন। এই আলফা ক্যারোটিন জারিত হয়ে এই লিউটিন তৈরি হয়। আলফা ক্যারোটিন জারিত হয়ে জ্যান্থোফিলের এই লিউটিন অংশটা তৈরি হয়। টমেটোতে হচ্ছে লাইকোপিন থাকে, ভুট্টায় জিয়াজেন্থিন থাকে। এছাড়া আরও শৈবালে প্রায় 20 রকমের জ্যান্থোফিল থাকে, তার মধ্যে ফিগোজ্যান্থিন, ভায়োলোজ্যান্থিন ইত্যাদি এর মধ্যে রয়েছে। ক্যারোটিনের কাজ কি? ক্যারোটিন মূলত হচ্ছে ক্যারোটিনয়েডস যে কাজ হচ্ছে মূলত ক্যারোটিন এবং জ্যান্থোফিল নিয়ে তৈরি। এরা সমস্তভাবে আলোক শোষণ করলেও কিন্তু এরা ক্লোরোফিল একে সমস্ত আলোক স্থানান্তরিত করে, তাই জন্য এদের সহায়ক রঞ্জক পদার্থ বলে। এদের আরেকটা কাজ হচ্ছে বর্ণ গঠন করা, ফুল ফলের বর্ণ গঠন করা। আচ্ছা, আরেকটা ভাইটাল কাজ হচ্ছে আলোক জারণ। ক্যারোটিনয়েডস আলোক জারণ কি হয় না, তীব্র আলো মানে যখন খুব তীব্র আলো হয় না, ক্লোরোফিলের আলোক জারণ ঘটে, ফটো অক্সিডেশন ঘটে। যখন প্রচণ্ড তীব্র আলোক হয় তখন ক্লোরোফিল ফটো খুব খারাপ জিনিস সেটা। যেমন ভায়োলোজ্যান্থিন, তারপরে জিয়াজ্যান্থিন, অ্যানথেরাজ্যান্থিন। কি ভায়োলোজ্যান্থিন, অ্যানথেরাজ্যান্থিন, জিয়াজ্যান্থিন, এই তিনটা জ্যান্থোফিল তীব্র আলোক শোষণ করে ফেলে, এবং শোষণ করে তাকে তাপীয় শক্তিতে রূপান্তরিত করে ফেলে এবং ক্লোরোফিলকে আলোক জারণের হাত থেকে রক্ষা করে। কত সাংঘাতিক কাজটা করে এই ক্যারোটিনয়েডসের জ্যান্থোফিলের এই তিনটে অংশ। এবং এই প্রক্রিয়াটাকে বলে, এই যে ক্লোরোফিলকে বাঁচিয়ে দিচ্ছে এবং তাপীয় শক্তিতে পরিণত করছে এবং ক্লোরোফিলের আলোক জারণের হাত থেকে রক্ষা করছে, একে বলা হয় ফোটোকেমিক্যাল কোয়েঞ্চিং। কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে নন ফোটোকেমিক্যাল কোয়েঞ্চিং, যে পদ্ধতিতে ক্লোরোফিলের আলোক জারণ এরা করতে সাহায্য করছে, আলোক জারণটা করে মানে বাধা দিচ্ছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোবিলিনটা কি না, ফাইকোবিলিন হচ্ছে মূলত
শুধু নীলাভ সবুজ শৈবাল আর লোহিত শৈবালে পাওয়া যায় ফাইকোবিলিনটা। কোথায় পাওয়া যায়? শুধু নীলাভ সবুজ শৈবাল আর লোহিত শৈবালে পাওয়া যায়, এটা আমরা জানি। এবং যেটা হচ্ছে লাল রং বর্ণের হচ্ছে ফাইকোবিলিনসকে কী বলছি? ফাইকোএরিথ্রিন। আর নীল রঙের বলছে হচ্ছে ফাইকোসায়ানিন। এটা মাথায় রাখবো আমরা। আর ফাইকোবিলিনের কাজটা কি? ফাইকোবিলিনের কাজটা কিন্তু খুব সাংঘাতিক কাজ। ফাইকোবিলিন হচ্ছে গভীর জলে শৈবাল কিন্তু বসবাস করে, গভীর জলে বসবাস করে, সেখানে কি আলোর তীব্রতা খুব কম থাকে। এবং গভীর জলে আলোর তীব্রতা কম থাকায় কি হয়, ক্লোরোফিল পর্যাপ্ত পরিমাণে আলোক শোষণ করতে পারে না এবং সালোকসংশ্লেষ করতে পারে না। কিন্তু ফাইকোবিলিন ওই শোষিত আলোক সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরাসরি ব্যবহৃত হয় না, ফাইকোবিলিন করতে পারে না। আর ফাইকোবিলিন জলের গভীরে আলোক শোষণ করে, কি করে? আলোক শোষণ করে এবং আলোক শোষণ করে তোমার ওই ক্লোরোফিল একে সেই আলোকটা সঞ্চালিত করে, যার ফলে সালোকসংশ্লেষ হয়। তাহলে গভীর সমুদ্রে একমাত্র ফাইকোবিলিনস কিন্তু আলোককে শোষিত করার ক্ষমতা রাখে। এছাড়া যেটা আছে ক্লোরোফিল, যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল দেখো এখানে কিন্তু এই ঠিক এক ঘটনা। ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ H74O6 আর কলম্বিয়ান ক্লোরোফিল হচ্ছে H72 আর O6। এই দুটো মনে রাখলে বাকিগুলো কিন্তু ক্লোরোফিল এ আর বি এর সঙ্গে সমান। আর মলিকুলার ওয়েটটা যদি পারো মনে রাখবে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা কথা না বললেই নয়, যেটা কিন্তু সব সময় ভালো করে মনে রাখার দরকার। সব কয়টা রঞ্জক পদার্থ আলোক শোষণ করলেও, যতগুলো আমরা বললাম এতক্ষণ, আলোক শোষণ করলেও ক্লোরোফিল এ প্রত্যক্ষভাবে সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত। সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত কে? না, ক্লোরোফিল এ। তাই ক্লোরোফিল এ কে বলা হয় প্রাইমারি পিগমেন্ট বা মুখ্য রঞ্জক পদার্থ। আর ক্লোরোফিল বি, সি, ডি, ই এবং অন্য যে রঞ্জক পদার্থগুলো বললাম, তারা সালোকসংশ্লেষে অংশগ্রহণ না করে তাদের শোষিত আলোককে ক্লোরোফিল এ কে দেয়। ক্লোরোফিল এ তখন কি করে? না, সালোকসংশ্লেষ করে। নেক্সট আমাদের যেটা দেখছি, এখানে আমরা একটু ছবিটাই শুধু বিটা ক্যারোটিন একটা ছবি দেখছি। জ্যান্থোফিলের ছবি বলতে আমরা হচ্ছে গঠন সংকেত দেখছি। জ্যান্থোফিল, লাইকোপিন কীরকম হয় গঠন সংকেত, তারপর হচ্ছে ফাইকোসায়ানিন। আর এইখানে কিন্তু আমরা একটা জিনিস একটু দেখে নিই, যে ক্লোরোফিল এ আর ব্যাকটেরিয়া ক্লোরোফিল এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা ব্যাকটেরিয়া ক্লোরোফিলে এই গ্রুপে থাকে, COCH3-তে পরিণত হয়। নেক্সট হচ্ছে সালোকসংশ্লেষ সৌরশক্তির যেটা হচ্ছে শোষণ, অ্যাবজর্ব সোলার এনার্জি ইন ফটোসিনথেসিস। কি হয় না, সূর্যের উত্তপ্ত কেন্দ্রে সবসময় আমরা কি জানি, উত্তপ্ত কেন্দ্রে হাইড্রোজেন আয়ন হিলিয়াম পরমাণুতে পরিণত হয়। আবার হিলিয়াম হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে, মানে হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে, হিলিয়াম পরমাণু হাইড্রোজেনে। আবার ঠিক বিপরীত। এই সময় কি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণ শক্তির উদ্ভব ঘটছে, সেটাকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলছে, সেটা মহাকাশ ভেদ করে পৃথিবীতে চলে আসছে। আর এই আসার সময় তড়িৎ চৌম্বকীয় বিকিরণ প্রকৃতপক্ষে কি না, অসংখ্য কণার সমষ্টি। আর এই কণাকে বলছি আমরা ফোটন। তাহলে ফোটন সৃষ্টি হচ্ছে কিন্তু হাইড্রোজেন থেকে হিলিয়াম থেকে হাইড্রোজেনে পরিণত হচ্ছে যখন, সেখান থেকে ফোটন কণা সৃষ্টি হচ্ছে। আর এই ফোটন কণায় যে আবদ্ধ শক্তি থাকে, এই ফোটন কণার মধ্যে যে আবদ্ধ শক্তিটা থাকে, তাকেই বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, কোয়ান্টা। কি বলা হচ্ছে? কোয়ান্টা। আর ভূপৃষ্ঠে আপতিত তড়িৎচুম্বকীয় বিকিরণ যে দৃশ্যমান তরঙ্গ, আমরা জানি যে পরে পড়ব, তার মধ্যে দৃশ্যমান তরঙ্গ সেটা হচ্ছে কি 390 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যকে হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল। এটাই কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে। এবং জানা গেছে, বিভিন্ন পরীক্ষার মধ্যে জানা গেছে যে আপতিত রশ্মি, যে রশ্মিটা আপতিত হয় পাতার উপরে, তার 83%, আমি আর লিখছি না, এটা শুনে রাখো, 83% পাতা শোষিত করে, 12% মানে 12% প্রতিফলিত করে, আর 5% প্রতিসারিত মানে রিফ্র্যাক্টেড হয়। পাতায় শোষিত সৌরশক্তির মোট পরিমাণের যত শক্তি সৌরশক্তি পাতায় যে শোষিত হয়, তার মাত্র 0.5 থেকে 3.5% ক্লোরোফিল শোষিত করে। তার মানে 83%-এর থেকে ক্লোরোফিল কতটুকু শোষিত হয় না, আমি ধরে নিই 3.5।
আর ক্লোরোফিলে যে শোষিত হয় শক্তি, তা সেই শক্তির মাত্র কি সেই সৌরশক্তি মানে ক্লোরোফিল যে সামান্য শক্তি শোষিত করে তার কিন্তু আরও কম, 1 থেকে 2%, 1 to 2% সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়, আর বাদ বাকিটা অবশিষ্ট হয়ে যায় কি অপচয় ঘটে। এই ক্লোরোপ্লাস্টের যে আমরা দেখছি ক্লোরোপ্লাস্টের এই ঘটনা লাইট আসছে, লাইটে অ্যাবজর্ব হচ্ছে এবং এটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে গ্রানামের মাধ্যমে রিফ্র্যাক্টেড, এখানে দেখেছি আমরা এটা এইভাবে। তো আমরা এবার এখানে শেষ করব। এটা হচ্ছে সালোকসংশ্লেষের প্রথম আমাদের অধ্যায়। যদি এর পরে তোমাদের কোনো প্রশ্ন মনে জাগে অবশ্যই প্রশ্নগুলো করবে এবং প্রশ্নগুলো করে নিজেকে সংশোধন করবে এবং শ্রীবৃদ্ধি ঘটাবে। যদি কোনো প্রশ্ন থাকা সত্ত্বেও না জিজ্ঞেস করো তাহলে কিন্তু তোমাদের শ্রীবৃদ্ধি ঘটাটা এখানেই থেমে যাবে। তাহলে আজকে এখানেই থাক।